প্রাচীন পুঁথিপত্র আর ধুলো পড়া রেকর্ডগুলো নিয়ে যখনই বসি আমি যেন একজন ঐতিহাসিকের চোখে সেই সময় হারিয়ে যাই। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমরা আজ দেখব কিভাবে একটা সভ্যতা আক্ষরিক অর্থে অন্ধকার থেকে বেরিয়ে এসে আধুনিক সমাজের একেবারে মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। চলুন সরাসরি প্রাচীন সেই রেকর্ডগুলোতে ঢুকে পড়ি আর মানব ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ এই উত্থানের গল্পটা জেনে নিই। প্রাচীন স্ক্রলগুলোর পাতা উল্টাতে উল্টাতে একটা বিশাল পরিবর্তনের ছাপ বেশ স্পষ্ট দেখা যায়। মানুষ তখন দেবতাদের সম্মানে বিশাল বিশাল সব মন্দির বানাচ্ছে ঠিকই, কিন্তু হঠাৎ করে তারা এক নতুন কাজ শুরু করে দিল। তারা প্রশ্ন করতে শিখল। উপজাতি আর অন্ধবিশ্বাসের বাইরে গিয়ে তারা জিজ্ঞেস করতে শুরু করল, রাষ্ট্র জিনিসটা আসলে কি, ন্যায় বিচার কাকে বলে, মানুষের আসল পরিচয় কি। মিথ বা পুরাণ থেকে এই যে যুক্তিনির্ভর দর্শনের দিকে শিফট হওয়া, এটাই কিন্তু সভ্যতার পুরো গেমটা চেঞ্জ করে দিয়েছিল। ইতিহাসের টাইমলাইনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিছু চমকপ্রদ মোড় দেখতে পাব। খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে এজিয়ান অঞ্চলে গড়ে ওঠে মিনোয়ান আর মাইসেনিয়ান সভ্যতা। মাইসেনিয়ানরা ছিল সেই দুর্ধর্ষ যোদ্ধা জাতি। ওই যে ট্রোজান যুদ্ধের কথা আমরা জানি না, সেটা কিন্তু ওদের আমলেরই। এরপরই হঠাৎ নেমে আসে এক অদ্ভুত অন্ধকার যুগ। সমৃদ্ধ একটা সভ্যতা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু জাদুর মতো খ্রিস্টপূর্ব 800 সালের দিকে এজিয়ান সাগরের তীরে আবারও প্রাণ ফিরে আসে। জন্ম নেয় সম্পূর্ণ স্বাধীন নগর রাষ্ট্র বা সিটি স্টেট। এই নতুন যুগের একদম হার্ট বা কেন্দ্রবিন্দু ছিল পলিস, অর্থাৎ নগর রাষ্ট্র। ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপক। করিন্থ, থিবস, স্পার্টা বা এথেন্স, এই জায়গাগুলোর মানুষ একই ভাষায় কথা বলছে, একই দেবতাদের পুজো করছে, কিন্তু তারা কোনো একটা নির্দিষ্ট দেশের অংশ নয়। তারা প্রত্যেকে সম্পূর্ণ স্বাধীন। নিজস্ব আইন, নিজস্ব সরকার, নিজস্ব সেনাবাহিনী, সবকিছু আলাদা। একই সংস্কৃতির হয়েও রাজনৈতিকভাবে তারা ছিল একে অপরের থেকে পুরোপুরি ভিন্ন। এখন এই স্বাধীন নগর রাষ্ট্রগুলোর মধ্যেই আবার দুটো সম্পূর্ণ বিপরীত আদর্শের জন্ম হল। একদিকে স্পার্টা, একদম যুদ্ধের আগুনে গড়া এক কঠিন সমাজ, রাষ্ট্রের প্রতি চরম আনুগত্য, আর বাচ্চাদের জন্ম থেকেই কঠোর সৈনিক হিসেবে গড়ে তোলাই ছিল তাদের কাজ। অন্যদিকে এথেন্স, সম্পূর্ণ উল্টো চিত্র। গণতন্ত্র, গভীর দর্শন, থিয়েটার আর শিল্পের এক দারুণ প্রাণবন্ত জায়গা। নাগরিক দায়িত্ববোধ আর বুদ্ধিবৃত্তির চর্চায় এথেন্স হয়ে উঠেছিল সেই সময়ের এক উজ্জ্বল প্রদীপ। নথিপত্র ঘাঁটতে ঘাঁটতে আমরা একটা খুব স্পেশাল সালের মুখোমুখি হই, খ্রিস্টপূর্ব 508। এই বছর এথেন্সে এমন একটা যুগান্তকারী ঘটনা ঘটেছিল যা আজকের আধুনিক সমাজকেও সরাসরি প্রভাবিত করছে। মুষ্টিমেয় কিছু মানুষের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা তুলে দেওয়া হল সাধারণ নাগরিকদের হাতে। জন্ম নিল গণতন্ত্র, সাধারণ মানুষের হাতে ক্ষমতা। তখনকার দিনে এই ধারণাটা ছিল আক্ষরিক অর্থেই অভাবনীয়। পর্ব 1, শিল্প, মন্দির এবং পূর্ণতা। নাগরিক দায়িত্ববোধ তো বাড়লই, এর সাথে সাথে গ্রিকদের মধ্যে একটা দারুণ ক্রেজ তৈরি হল কিভাবে সবকিছুর একটা নিখুঁত রূপ দেওয়া যায়। অ্যাথেন্সের সবচেয়ে উঁচুতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অ্যাক্রোপলিস আর তার একদম মুকুটের মতো পার্থেননের দিকে তাকালেই সেটা বোঝা যায়। দেবী অ্যাথেনাকে উৎসর্গ করা বিশাল শ্বেতপাথরের এই মন্দিরটি শুধু একটা উপাসনালয়ই ছিল না, এটি ছিল গ্রিক স্থাপত্যের সেই নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষারই চূড়ান্ত নিদর্শন। গ্রিক ভাস্করদের কথা আলাদা করে বলতেই হয়। মানব দেহকে তারা আক্ষরিক অর্থে একটা মাস্টারপিস মনে করতেন। পাথর কুদে তারা যে ভাস্কর্যগুলো বানাতেন, সেগুলোতে যেন প্রাণ ছিল। পেশির নিখুঁত গঠন, শরীরের সাবলীল নড়াচড়া আর চেহারার সেই ইমোশন, সবকিছু মার্বেলে এমনভাবে ফুটিয়ে তুলতেন যেন মনে হতো পাথর এখনই কথা বলে উঠবে। পর্ব 2, দার্শনিকদের যুগ। তবে সত্যি বলতে গ্রিসের সবচেয়ে বড় উত্তরাধিকার কিন্তু পাথরে খোদাই করা ছিল না, সেটা ছিল মানুষের চিন্তাশক্তির অসীম ক্ষমতায়। মানব যুক্তির এই স্তম্ভগুলোর কথা আমরা সবাই জানি, তাই না? সক্রেটিস, যিনি আমাদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে চারপাশ নিয়ে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। প্লেটো, যিনি একটি আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত তার নকশা দিয়েছিলেন। আর অ্যারিস্টটল, যিনি আজকের আধুনিক বৈজ্ঞানিক চিন্তা আর যুক্তির একদম মূল ভিত্তিটা শক্তভাবে গড়ে দিয়েছিলেন। মানুষের এই শ্রেষ্ঠত্ব অর্জনের নেশা শুধু শিল্প বা দর্শনেই আটকে ছিল না। এবার একটা মজার সাল বলি, খ্রিস্টপূর্ব 776।
অলিম্পিয়াতে শুরু হলো এক বিশাল ধর্মীয় উৎসব, যেখানে ক্রীড়াবিদরা তাদের শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে জড়ো হতেন। আজ যে আমরা আধুনিক অলিম্পিক গেমস দেখি, ভাবলে অবাক লাগে যে আমরা আসলে প্রাচীন গ্রিক দেবতাদের সম্মান জানানোর সেই হাজার বছরের পুরনো ঐতিহ্যেরই একটা অংশ হয়ে আছি। পর্ব ৩ যুদ্ধ, সাম্রাজ্য বিস্তার এবং সবশেষে পতন। কিন্তু সবচেয়ে আলোকিত সভ্যতাগুলোকেও শেষ পর্যন্ত তলোয়ার আর যুদ্ধের নির্মম পরীক্ষার মুখোমুখি হতে হয়। গ্রিসও এর ব্যতিক্রম ছিল না। প্রথমে আমরা দেখি দারুণ এক ঐক্য। পারস্য সাম্রাজ্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে ম্যারাথন আর থার্মোপাইলিতে তারা একজোট হয়ে লড়েছিল। কিন্তু এরপরই মর্মান্তিক পরিণতি। পেলোপোনেশিয়ান যুদ্ধে অ্যাথেন্স আর স্পার্টা একে অপরের সাথে লড়ে পুরো গ্রিসকে ভেতর থেকে শেষ করে দেয়। আর শেষে আসে আলেকজান্ডার দ্য গ্রেটের যুগ, যার অবিশ্বাস্য বিজয় অভিযান মিশর থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত গ্রিক সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছিল। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে আলেকজান্ডারের মৃত্যুর পর সেই বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। একসময় রোম মাথা তুলে দাঁড়ায় এবং গ্রিস পরাজিত হয়। তাদের ভৌত সাম্রাজ্য হয়তো টুকরো টুকরো হয়ে গিয়েছিল, কিন্তু তাদের সাংস্কৃতিক জয়, সেটা ছিল অমর। গণতন্ত্রের ধারণা, দর্শন, থিয়েটার থেকে শুরু করে পশ্চিমা স্থাপত্য আর বৈজ্ঞানিক চিন্তাধারা, এই সব কিছুই আজকের আধুনিক পশ্চিমা সমাজের শক্ত ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। প্রাচীন এই ঐতিহাসিক জার্নিটা বিশ্লেষণ করার পর একটা খুব গভীর প্রশ্ন মাথায় আসে। আজ আমরা যে গণতান্ত্রিক সমাজে বাস করছি, যে যৌক্তিক চিন্তাধারায় বিজ্ঞানে গিয়ে যাচ্ছে, বা শিল্পের যে কদর আমরা করছি, তার সবকিছুতেই তো তাদের ছাপ। তাহলে একটু ভেবে দেখুন তো, এই অসাধারণ প্রাচীন সভ্যতাটির কি আসলেই কখনো পতন হয়েছিল, নাকি তারা আজও আমাদের প্রতিটি চিন্তায়, আইনে আর দর্শনে ঠিক একইভাবে বেঁচে আছে?